স্বাগত নিউজ 24 দিনের সংবাদে আপনাদের সঙ্গে আছেন যোজনা আফরিন। অর্থ পাচার মামলায় পিকে হালদারের মা সহ 25 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ সোহেলের বেঞ্চ এ আদেশ দেন। ডক্টর নাশিদ কামাল সহ ফাইন্যান্স লিজিং এ পাওনাদার 5 জনকে মামলা অন্তর্ভুক্ত করেছেন আদালত। পরবর্তী শুনানি 20 জানুয়ারি। ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান, অর্থ পাচারকারী পিকে হালদারকে গ্রেপ্তার করতে আদালতের ওয়ারেন্ট সহ সব নথি সকালে ইন্টারপোলের কাছে পৌঁছেছে। যে কোনো সময় রেড অ্যালার্ট জারি হতে পারে। এর আগে শুনানিতে আদালত বলেন, অর্থ পাচারের দায় বাংলাদেশ ব্যাংক এড়াতে পারে না। করোনা ভ্যাকসিন প্রয়োগের নীতিমালা অনুমোদনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় জমা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন অনুমোদনের অপেক্ষা। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। ভ্যাকসিন পাওয়ার পর টিকা প্রয়োগের পরিকল্পনার কথা জানিয়েছে আইইডিসিআর। এর আগে সোমবার সেরাম ইনস্টিটিউটের ভারতে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন আমদানির অনুমতি দেয় ওষুধ প্রশাসন। ভ্যাকসিন আমদানিতে বেক্সিমকোকে এনওসি দেওয়া হয়। ভারতের সেরাম ইনস্টিটিউটের বক্তব্য নিয়ে গণমাধ্যমে ধূম্রজাল সৃষ্টির পর টিকার এই অনুমোদন দেয়া হলো। আমরা সবাই মিলে এটার বেশ কয়েকটা কর্মশালা করে একটা পরিকল্পনা আমরা করেছি। এই পরিকল্পনাটা আমরা অনুমোদনের জন্য পাঠিয়ে দিয়েছি, মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। মন্ত্রণালয় এটা অনুমোদন দিলে আমি বলতে পারবো যে হ্যাঁ, আমরা ফাইনাল করতে পেরেছি। ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট প্ল্যানের সেটাকে আরো মাইক্রো লেভেলে কিভাবে কাজ করা হবে, প্রশিক্ষণগুলো কিভাবে হবে, কমিউনিকেশন কিভাবে হবে, আমরা প্রায়োরিটি গ্রুপ নির্ধারণ করেছি। কিন্তু পরবর্তীতে যেহেতু প্রথম দফায় আমরা 50 লাখ পাবো, তো সেই 50 লাখ আমরা 25 লাখকে প্রথমে দিব দেখে সেটাকে আরো ন্যারো ডাউন করে কোন 25 লাখকে দিব, এই কাজগুলো আমরা এখন করছি। করোনা মহামারীর ভ্যাকসিন কেনার জন্য 4,314 কোটি টাকা ব্যয়ের প্রকল্পের চূড়ান্ত অনুমোদন মিলেছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে মিলেছে এই অনুমোদন। মঙ্গলবার রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে দেওয়া হয় এই অনুমোদন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে বৈঠকের সভাপতিত্ব করেন। এর মধ্যে 2021 সালের জুন পর্যন্ত 3,030 কোটি টাকা খরচ হবে ভ্যাকসিন কিনতে। বাকি অর্থ খরচ হবে পর্যায়ক্রমে। তবে এই ভ্যাকসিন কোন দেশ থেকে কেনা হবে তা এখনো জানা যায়নি। এই প্রকল্প সহ একনেকে মোট 6টি প্রকল্পের অনুমোদন মিলেছে, যেখানে মোট ব্যয় ধরা হয়েছে 9,500 কোটি টাকা। বিশ্বের বিভিন্ন দেশে চলছে করোনা টিকাদানের তোড়জোড়। ফাইজার, মডার্না সহ অন্য ভ্যাকসিনের পাশাপাশি চীনের সিনোফার্ম টিকা কিন্তু চুক্তিবদ্ধ হচ্ছে বিশ্বের বেশ কিছু দেশ। জরুরি অবস্থায় অক্সফোর্ডের ভ্যাকসিন প্রয়োগের ব্যাপারে আলোচনা চালাচ্ছে ব্রাজিল। তবে মডার্না টিকার অনুমোদনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসতে পারেনি ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি। দেখুন নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। এখন পর্যন্ত অন্তত 30টি দেশে অনুমোদন দেওয়া হয়েছে করোনার ভ্যাকসিন। সর্বাধিক অনুমোদন পেয়েছে ফাইজার, পেয়েছে মডার্না, অ্যাস্ট্রাজেনেকা ও স্পুটনিক 5। তবে সেই ক্ষেত্রে পিছিয়ে থাকছে না করোনার উৎসস্থল চীনের সিনোফার্মের করোনা টিকা। নিজেদের ভ্যাকসিন বিতরণ কর্মসূচি প্রচারে প্রস্তুত রয়েছে জিনপিং প্রশাসন। এরই মধ্যে তাদের টিকা কিনতে চুক্তি করেছে মিশর, পাকিস্তান, থাইল্যান্ড, মেক্সিকো সহ বেশ কয়েকটি দেশ। ব্রিটেনের অক্সফোর্ডের ভ্যাকসিনটি জরুরি অনুমোদনের ব্যাপারে সোমবার আলোচনায় বসছে ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক। ভারতের সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে আরও তথ্য সংগ্রহ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা। টিকাদান কর্মসূচি চলছে ইউরোপেও। ফাইজার বায়োএনটেকের করোনা ভ্যাকসিনের একটির বদলে 2টি ডোজ গ্রহণের পরামর্শই দিচ্ছে স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতালগুলোর স্বাস্থ্যকর্মীদেরকে টিকাদান দেয়া অব্যাহত রেখেছে ফ্রান্স। তবে টিকার সীমিত মজুদ থাকায় ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার ক্ষেত্রে কিছুটা বিলম্ব করার চিন্তা করছে জার্মানি। এখনো পর্যন্ত মডার্না টিকার চূড়ান্ত অনুমোদনের সিদ্ধান্তে আসতে পারেনি ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি। করোনায় আক্রান্ত ও প্রাণহানিতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রেও চলছে টিকাদান।
নিউ ইয়র্কের গভর্নর এন্ড্রু কুয়োমো জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যেই পর্যাপ্ত ভ্যাকসিন প্রদানে কোনো হাসপাতাল ব্যর্থ হলে তাদের জরিমানার ব্যবস্থা করা হবে। সোমবার ফ্লোরিডায় টিকা গ্রহণের জন্য দেখা গেছে বয়স্কদের দীর্ঘ লাইন। নিবির আমিন, নিউজ 24। করোনাভাইরাসের নতুন ধরন আরও ভয়াবহ হচ্ছে যুক্তরাজ্য জুড়ে। প্রকোপ ঠেকাতে ইংল্যান্ডে আবারও লকডাউন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এদিকে অস্ট্রেলিয়ার প্রত্যন্ত অঞ্চলেও করোনার নতুন রূপ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে বিশ্ব করোনায় মোট সংক্রমিত হয়েছে 8,60,00,000-এর বেশি মানুষ। মোট মৃত্যু ছাড়িয়েছে 18,60,000। মাসুদ রানার রিপোর্ট। যুক্তরাজ্যে প্রতিদিন গড়ে 1.5 লাখ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। হাসপাতালগুলোতে বাড়ছে ভিড়। প্রতিদিন যে পরিমাণ আক্রান্ত হচ্ছে তাতে বেশ হিমশিম অবস্থা স্বাস্থ্যকর্মীদের। রাত্রিকালীন কারফিউ আর নানা ধরনের বিধিনিষেধের পরও বাড়ছে সংক্রমণ আর মৃত্যু। এমন অবস্থায় ইংল্যান্ড জুড়ে লকডাউনে যেতে বাধ্য হলেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। এটা পরিষ্কার যে করোনার নতুন ধরন নিয়ন্ত্রণে রাখতে আমাদের আরও অনেক কিছু করতে হবে। ফলে আমরা আবারও আপনাদের ঘরে থাকার নির্দেশ দিচ্ছি। কার্যকর হওয়া লকডাউন মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে। এ সময় জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, তবে চলবে অনলাইন কার্যক্রম। শুধু ইংল্যান্ডেই নয়, স্কটল্যান্ডেও দেওয়া হয়েছে লকডাউন। করোনায় নতুন করে সংকটের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। বৃদ্ধি পাচ্ছে মৃত্যুহার। দেশটিতে একদিনে প্রায় 2 লাখ রোগী শনাক্ত আর প্রায় 2,000 মানুষের মৃত্যু হয়েছে। ক্যালিফোর্নিয়ার হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত রোগী। এ অবস্থায় আবারও নতুন করে অস্থায়ী হাসপাতাল আর স্বাস্থ্যকর্মীদের নিয়োগ দিচ্ছে দেশটির প্রশাসন। প্রস্তুত করা হচ্ছে নিরাপত্তা বাহিনীদের। অস্ট্রেলিয়ার প্রত্যন্ত অঞ্চলেও করোনার নতুন রূপ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিচ্ছে। শনাক্ত বৃদ্ধি পাচ্ছে জার্মানি, ফ্রান্সেও। তবে খানিকটা হলেও স্বস্তিতে রয়েছে এশিয়ার দেশগুলো। মাসুদ রানা, নিউজ 24। রাজধানীর ভাসান থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে রাজুক। এবারে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, এই অভিযানের এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনি, আর কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কি বলছেন এই অভিযানকে নিয়ে? জি, ধন্যবাদ। এর আগে ঘরটা কিন্তু আমি বলেছি যে রাজধানী যে ভাসানটেক রয়েছে, ভাসানটেক থেকে আপনার যে পকেট গেট অর্থাৎ ক্যান্টনমেন্ট এলাকার যে লাগোয়া যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তার যে অবৈধ দখলদার অর্থাৎ রাস্তার যেই নকশা বহির্ভূত ভবন নির্মাণের জন্য কিন্তু এখানে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক, এবং এই তাদেরকে সার্বিক সহযোগিতা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, তিতাস এবং একই সাথে ওয়াসা এবং বিদ্যুতের যারা সংশ্লিষ্ট রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন। এবং একই সাথে আরেকটি বিষয় বলা যাচ্ছে যে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমে কিন্তু স্থানীয় যে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রয়েছেন তারাও কিন্তু এই কার্যক্রমে কিন্তু তারাও কিন্তু রয়েছে, এবং তারাও কিন্তু এখানে যে রাস্তাগুলো বড় করার ব্যাপারে যেই সহযোগিতা, সেই সহযোগিতা তাদের মধ্যে আমরা অব্যাহত দেখছি। তো এখানে আপনি দেখছেন যে এখানে যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ যে তাদের কার্যক্রম, সেই কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে, এবং একই সাথে কিন্তু এই রাস্তাটির যারা ভবন মালিক রয়েছেন সেই ভবন মালিকরা বেশিরভাগই তারা নকশা অনুমোদন করেছে ঠিকই, কিন্তু নকশায় যে 20 ফিট রাস্তা দেখানোর কথা ছিল তারা 20 ফিট রাস্তা দেখিয়েছে ঠিকই, কিন্তু ভবন নির্মাণের সময় তারা রাস্তা দখল করে অর্থাৎ রাস্তার জায়গা দখল করে তারা ভবন নির্মাণ করেছেন, এবং কেউ কেউ যখন ভবন নির্মাণ করছে সেগুলো কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে। এই ব্যাপারে কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র তিনি কিন্তু এখানে উপস্থিত ছিলেন সকাল থেকে। একই সাথে রাজুকের যারা সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু এখানে কিন্তু সকাল থেকে এসেছেন এবং তারা কিন্তু তাদের যে এখানে যে নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা সহ এখানে কিন্তু মোটামুটি বলতে গেলে
মোটামুটি বলতে গেলে যে একটি রাস্তা বড় করার ব্যাপারে যে একটি ব্যাপক যে একটি কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞ কিন্তু এখানে সকাল থেকে কিন্তু চলছে। আসলে এই ব্যাপারে কিন্তু এখানে যারা রয়েছেন, স্থানীয় আওয়ামী লীগ অনেক নেতাই কিন্তু নেতৃত্ব দিচ্ছেন। আমার সাথে কিন্তু একজন আওয়ামী লীগ নেতা রয়েছেন, স্বেচ্ছাসেবক লীগের একজন নেতা রয়েছেন। আসলে ওনার কাছ থেকে জানবো আপনাদের সহযোগিতা আমরা এই প্রথম দেখলাম যে এই ধরনের কর্মকাণ্ডে, এ ব্যাপারে জানতে চাচ্ছি। না, আমরা বিশেষ করে আমরা ইব্রাহিমপুর, কাফরুল, ভাসানটাক এই এলাকার সরু রাস্তাগুলোকে প্রশস্ত করার চেষ্টা করতেছি। অনেকে রাজুকের যেটা নকশা বহির্ভূতভাবে ডেভিয়েশন করে রাস্তা জায়গাকে তারা দখল করে রেখেছে। আমাদের মাননীয় মেয়র মহোদয়ের নেতৃত্বে এবং রাজুক তাদের নিজস্ব উদ্যোগে রাজুকই আজকে উচ্ছেদটা করতেছে, ডেভিয়েশন অংশগুলোকে তারা ভেঙে দিচ্ছে। জি, ধন্যবাদ। এবং আরেকটা বিষয় আমি বলছি যে একই সাথে কিন্তু আশেপাশের যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডের কাউন্সিলরও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এবং আপনি দেখছেন যে এখানে কিন্তু যে ঢাকা 14 নম্বর ওয়ার্ডের বা 16 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর রয়েছেন তিনিও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তো এখানে রাস্তাটি বড় করার ব্যাপারে যত রকমের তৎপরতা, যত রকমের প্রস্তুতি নেওয়া দরকার সব প্রস্তুতি নিয়েই কিন্তু এখানে সকাল থেকে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলছে। তো এই ছিল আমার কাছ থেকে সবশেষ। বিপ্লব, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর ভাসান থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে রাজুক, সেই অভিযানের সবশেষ খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী তালুকদার বিপ্লব। আইসোলেশনে থেকেই নতুন বছর শুরু করলো করোনা আক্রান্ত শিক্ষা ব্যবস্থা। ভবিষ্যৎ কি, এই প্রশ্ন সবার। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা নিয়ে সরকার পরিকল্পনা অনেক, কিন্তু বাস্তবায়ন সামান্য। আর বিদ্যমান কারিকুলামে পরিবর্তন আনার সরকারি পরিকল্পনাকে ইতিবাচক বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। সজল দাসের রিপোর্ট। চলছে নতুন বছরে নতুন বই বিতরণ। গত বছরের 17 মার্চের পর শিক্ষা খাতের দৃশ্যমান কোনো আয়োজন। করোনা সঙ্গী করেই শুরু হলো নতুন শিক্ষাবর্ষ। অনিশ্চয়তায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা। এভাবে আর কতদিন? কিভাবে ক্ষতি পোষাবে শিক্ষার্থীরা? এই প্রশ্ন সবার। শুধু মুখে না বলে করোনার ক্ষতি পোষাতে সরকারকে পরিকল্পনা বাস্তবায়নের কথা বলছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন। সৃজনশীল পদ্ধতি যেটা অনেক দিন আগেই হওয়ার কথা ছিল, হয়েছে, কিন্তু সেটার উপর সরকার কোনো কাজ করছে না। সব মিলিয়ে শিক্ষা শুধু মুখে বলছে, মূলত কোনো কাজ হচ্ছে না। স্বাস্থ্য সুরক্ষায় সরকারের বর্তমান পদক্ষেপকে ইতিবাচক বলছেন এই শিক্ষাবিদ। সাপ্তাহিক ছুটি, অন্যান্য ছুটিগুলোকে ত্যাগ করে, ছুটিগুলোকে বাদ দিয়ে যদি তারা শিক্ষা কার্যক্রম চালাতে পারেন, যখন ছেলেমেয়েরা স্কুলে আসবে বা কলেজে আসবে, তখন সেটিও হয়তো কিছুটা সাহায্য করবে আমাদের। তবে এটি ঠিক যে জীবনকে রক্ষার জন্য সব ক্ষতি আমাদের এখন স্বীকার করে নিতে হবে। কারিকুলামে পরিবর্তন আনার সরকারি পরিকল্পনাতেও একমত শিক্ষা সংশ্লিষ্টরা। বলছেন একমুখী কর্মনির্ভর শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের কথা। অতি দ্রুত প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষার বিস্তার ঘটানো, কাঠামোগত যে পরিবর্তন প্রয়োজন সেই পরিবর্তন করে দ্রুত এই ব্যবস্থা নিশ্চিত করা। দেশে শিক্ষিত ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না, অতএব এতেই প্রমাণিত হয় যে কার্যকরীর ক্ষেত্রে শিক্ষার কোনো প্রভাব বিস্তার করছে না। দেশে কারিগরি শিক্ষাকে প্রচন্ড গুরুত্ব দিয়ে প্রত্যেকটি উপজেলা লেভেলে এসএসসি এন্ড এইচএসসি ভোকেশনাল করতে হবে, ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট করতে হবে। করোনা দেশের শিক্ষা ব্যবস্থায় যে ক্ষতের সৃষ্টি করছে তা পুষিয়ে নিতে অবশ্যই সরকারি পরিকল্পনার যথার্থ বাস্তবায়ন করতে হবে। তা না হলে চরম অনিশ্চয়তায় পড়বে সমগ্র শিক্ষা কার্যক্রম, যা ভোগাবে ভবিষ্যৎ প্রজন্মকে। এমনটাই বলছেন শিক্ষা সংশ্লিষ্টরা। সজল দাস, নিউজ 24, ঢাকা। করোনায় আটকে পড়া কাতার প্রবাসীরা কোনো সমাধান না পেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করছেন। মঙ্গলবার সকালে মন্ত্রণালয়ের সামনেই তারা বিক্ষোভ শুরু করেন। প্রবাসীদের দাবি, ভারত, পাকিস্তান সহ অন্যান্য দেশের প্রবাসীরা কর্মস্থলে যোগ দিয়েছেন। বাংলাদেশের শ্রমিকরা আটকে পড়েছে কূটনৈতিক তৎপরতা না থাকায়। এই বিষয়ে তারা পররাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চান। প্রবাসীরা বলেন, বারবার তাদের আশ্বস্ত করা হলেও এ নিয়ে কোনো দৃশ্যমান সমাধান হয়নি। বিক্ষোভের সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আন্দোলনরত প্রবাসীদের আশ্বাস দেন, সমস্যার সমাধানে কাজ চলছে। তবে আন্দোলনকারীরা সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত অবস্থানের কথা জানান।
6 সপ্তাহ আছি আজ পর্যন্ত আমাদের কোনো কোনো খবর নাই এখানে। আমাদের আর কোনো পথ নাই, দেয়ালে ঠিকই গেছে। এখন আমরা চাই সরকারি হস্তক্ষেপে আমরা একটা ফয়সালা চাই। আমাদের কর্মকর্তারা যারা আছেন কাতার দূতাবাসে, তারা কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করছেন। যারা ভাগ করে দিয়েছেন যে এক একজন 100টা বা 200টা বা হোয়াট এভার নাম্বার আছে, তাদের মালিকদের সাথে যোগাযোগ করছেন এবং তারা একটা লিস্টটা কমপ্লিট করতে পারলে আমাদের জানাবেন। তখন আমরা আগামী সপ্তাহে আপনাদের একটা ছোট প্রতিনিধি দল যদি আসে, তাহলে আমরা জানাইতে পারবো যে আমাদের প্রচেষ্টার ফলটা কি হলো। নিউজ 24 সংবাদের সময় হলো একটা বিরতি, হচ্ছে একটু পর। আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। নারায়ণগঞ্জের মৃত কিশোরী জীবিত ফিরে আসার ঘটনায় 3 আসামিকে মারধর করে জোরপূর্বক স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করেছিল পুলিশ। বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনের উপর পরবর্তী শুনানি 13 জানুয়ারি। এর আগে হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। গেল 25 আগস্ট নারায়ণগঞ্জে ধর্ষণ ও হত্যার শিকার স্কুল ছাত্রীর ফিরে আসার ঘটনায় নথি তলবের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিভিশন আবেদন দায়ের করেন এক আইনজীবী। এরশাদবিহীন জাতীয় পার্টি কেমন চলছে? প্রতিষ্ঠাতা হুসেন মোহাম্মদ এরশাদের অবর্তমানে দল ভাঙেনি, এটিকেই দলের বড় অর্জন বলে মনে করছেন নেতারা। নানা চড়াই উতরাই পেরিয়ে দল এখন আরও সুসংগঠিত বলে দাবি শীর্ষ নেতাদের। তবে ভবিষ্যতে যারা দল ভাঙার চেষ্টা করবে কিংবা বের হয়ে যাবে, তারা টিকে থাকতে পারবে না এমন মত তাদের। দেখুন হাসান পারভেজের প্রতিবেদন। জাতীয় পার্টির আত্মপ্রকাশ ঘটে 1986 সালের 1 জানুয়ারি। পরে দলে ভাঙন দেখা দিয়েছে কয়েকবার। 1996 সালে প্রথম ভাঙনে তৎকালীন মহাসচিব আনোয়ার হোসেন মঞ্জু আলাদা হয়ে গিয়েছিল। এর পরের মহাসচিব নাজিউর রহমান মঞ্জুরও আলাদা হয়ে বাংলাদেশ জাতীয় পার্টি গঠন করেন। দলে আরেক মহাসচিব কাজী জাফর আহমেদের হাত দিয়েও হয়েছে পৃথক দল। তবে ভালো অবস্থায় নেই কেউই। আগের সব ভাঙনে নিজেই সামাল দিয়েছিলেন দলের প্রতিষ্ঠাতা এরশাদ। কিন্তু সাবেক রাষ্ট্রপতি ও দলটির প্রয়াত চেয়ারম্যান মৃত্যুর পর দলের নেতৃত্ব নিয়ে জিএম কাদের ও রওশন এরশাদের মাঝে দ্বন্দ্ব দেখা দিয়েছিল। তবে জাতীয় পার্টির নবম কেন্দ্রীয় সম্মেলনে রওশন এরশাদকে প্রধান পৃষ্ঠপোষক আর জিএম কাদের চেয়ারম্যান হওয়ার পর দলের ভাঙন থামে। এরপর নেতাকর্মীদের মাঝে চাপা অসন্তোষ থাকলেও প্রকাশ্যে আর দ্বন্দ্ব দেখা দেয়নি। এইবারই মানুষ ধরে নিচ্ছে যে জাতীয় পার্টি নামে কোনো পার্টি থাকবে না, বা থাকলেও খণ্ড বিখণ্ড হয়ে থাকবে। সর্বস্তরের নেতাকর্মী সংগঠক অঙ্গ সংগঠন সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রমাণ করেছে জাতীয় পার্টি আগের থেকে আরো বেশি শক্তিশালী। অবশ্যই এটি একটি বড় অর্জন। ভবিষ্যতে দলের ভাঙ্গনের সম্ভাবনা নেই বলেও মত দিচ্ছেন শীর্ষ নেতারা। যারা দল বিভক্ত করবেন তাদেরও অভিজ্ঞতা আছে। একটা পরিপক্ক মানুষ তো ভুল করতে পারে না, সেই জন্য দল ঐক্যবদ্ধ আছে এবং আগামী দিনে দলে কোনো রকমের বিভক্তি হবে এটা আমি কোনোভাবেই সন্দেহ করতে পারি না। তবে জাতীয় পার্টির সাবেক এই নেতা বলছেন, এরশাদের আদর্শ থেকে বিচ্যুত হলেই দলটির অস্তিত্ব হুমকির মুখে পড়বে। জাতীয় পার্টির ভিত্তি হলো এরশাদ। যতদিন পর্যন্ত এরশাদকে তারা ধরে রাখবে, এরশাদের ইমেজ, এরশাদের রাজনীতি যতদিন তারা ধারণ করবে, ততদিন পর্যন্ত এটা এইভাবেই থাকবে, এটা ভাঙবে না। যখন তারা সেখান থেকে সরে আসবে, সেখান থেকে বিচ্যুত হবে, যেদিন ডিভিশন আসবে, ভাঙন আসবে। এরশাদের মৃত্যুর পরপরই জাভা শিবিরে নতুন করে আলোচনায় আসেন তার সাবেক স্ত্রী বিদিশা। সম্প্রতি তিনি আরেকটি মন্তব্য করে তোপের মুখে পড়েছেন রংপুরবাসীর। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদ নিচ্ছে আরো একটা বিরতি। আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। সুস্থ হয়ে উঠেছেন সৌরভ গাঙ্গুলি। বুধবার তাকে হাসপাতাল থেকে বাড়ি ফেরার ছাড়পত্র দিতে পারেন চিকিৎসকরা। সৌরভের চিকিৎসায় 10 জন চিকিৎসককে নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাদের মধ্যে অন্যতম হলেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি।
মঙ্গলবার সকালে তিনি বেঙ্গালুরু থেকে কলকাতায় পৌঁছে হাসপাতালে গিয়ে সৌরভের সঙ্গে কথা বলেন। এরপর সৌরভের শারীরিক অবস্থা এবং তার চিকিৎসার খুঁটিনাটি নিয়ে বৈঠক করেন মেডিকেল বোর্ডের বাকি সদস্যদের নিয়ে। বৈঠক শেষে তিনি জানান বাড়ি ফেরার জন্য প্রস্তুত সৌরভ। হার্ট অ্যাটাক হলেও সৌরভের হৃদযন্ত্রে কোনো সমস্যা নেই বলেও জানান দেবী শেঠী। I would like to congratulate the wonderful team of doctors. হার্ট অ্যাটাক হলেও সৌরভের হৃদযন্ত্রে কোনো সমস্যা নেই, শরীরবৃত্তীয় প্রক্রিয়ায় কোনো সমস্যা হবে না, একেবারে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন মহারাজ। সৌরভ দীর্ঘদিন কোনো শারীরিক পরীক্ষা করাননি, ফলে আগে থেকে তার অসুখের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। সঠিক সময়ে সঠিক চিকিৎসা করা হয়েছে। উন্নত বিশ্বের যে কোনো দেশে ঠিক একই চিকিৎসাই করা হতো। আশা করছি বুধবারই তিনি বাড়ি ফিরে যাবেন। So I would like to congratulate. এবারে ফার্স্ট সেক্রেটারি ইসলাম ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। 2020 সালে 3.9% জিডিপি সংকোচনের ঘোষণার পর মুদ্রা বিনিময়ে কঠোর নীতিমালা গ্রহণ করেছে শ্রীলঙ্কা। ব্যাপক হারে বৈদেশিক ঋণ পরিশোধে হিমশিম খাওয়ায় আশঙ্কায় দ্বীপরাষ্ট্রটি এই পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানিয়েছে এএফপি। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডব্লিউ.ডি. লক্ষণ জানান, বাণিজ্য ও পর্যটন নির্ভর অর্থনীতিটির ওপর করোনা মহামারীর কারণে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। আর বিপর্যস্ত অর্থনীতি চাঙ্গায় 10% নিচে সুদের হার রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। গেল বছরের মার্চ থেকেই বৈদেশিক মুদ্রার সঞ্চয়ের লক্ষ্যে কম গুরুত্বপূর্ণ পণ্য আমদানি নিষিদ্ধ করা হয়েছে। আর সে নিষেধাজ্ঞা চলতি বছর জুড়ে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা সরকার। এখন এ পর্যন্তই। আরও জানতে ভিজিট করুন www.news24bd.tv।